ওকে, আমরা চলে আসেন ধ্বনির পরিবর্তন। এট ফার্স্ট আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব। ওকে ওকে, কোশ্চেনের আনসারটা দিবেন। বলেন তো ধ্বনির পরিবর্তন, এই কোশ্চেনটা আমি যদি কোশ্চেনটা করি এমন, বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আমি এ নাম্বার অপশনে দিলাম শব্দ, বি নাম্বার অপশনে দিলাম ধ্বনি, সি নাম্বার অপশনে দিলাম হচ্ছে বাক্য। বলেন তো কোনটা হবে? বি এ বি সি কোনটা? দেন শিমু, সাবিত, রুমা, পারভেজ, সাব্বির, নাজমুল। এই নাজমুল, এই সবাই, এই নাজমুল মিয়া, এ হয় কেমনে? হ্যাঁ, নাজমুল, এই তুষার দে, তারপর আকাশ, এই এরা কি কয়? হ্যাঁ, বাকি নাজমুল আবার কয় এখন বি। দেখছেন কি চালাকি? এই সি হয় কেমনে মাহমুদুল? আমি একটু বলি, এখন শুনেন। এই যে ধ্বনি, ধ্বনির পরিবর্তন ধ্বনি তত্ত্বে আলোচিত হয়, হবে অ্যান্সার বি। শব্দ মানে কি? শব্দ নিয়ে আলোচনা করে। বুঝতে পারছেন? বাক্য হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করে। এই ধ্বনির তত্ত্ব, ধ্বনির পরিবর্তন ধ্বনি নিয়ে আলোচনা করে। যদি কোনো কোশ্চেন আসে নিচের কোনটি ধ্বনির পরিবর্তনের আলোচ্য বিষয়? মামুন হয়েছে, মুন্না হয়েছে। ঠিক আছে, ধ্বনি শব্দ নিয়ে পরিবর্তন হয়, গুড। অর্থাৎ ধ্বনি তো শব্দে গিয়ে পরিবর্তন হয়। আরে ভাইরে না। যেমন আমি যদি বলি গ্রাম একটা শব্দ, একটা প্রেম একটা শব্দ বললাম, প্রেম। এই প্রেম থেকে আপনি কি করবেন? পেরেম। দেখেন, একটু দেখেন, প্রেম থেকে কি করলেন? পেরেম। কিভাবে? আপনি কি করলেন? প কে ভাঙেন, এই প্রেমকে ভাঙেন। প প্লাস র প্লাস এ প্লাস ম। কয়টা বর্ণ আছে? প, র, এ, ম। আর এই পেরেমকে ভাঙেন, দেখেন কি হয়? প প্লাস এ প্লাস র প্লাস এ প্লাস ম। দেখেন তো কিভাবে শব্দে গিয়ে পরিবর্তন হচ্ছে, কিন্তু মূলত কিসের পরিবর্তন হয়েছে? একটা এ চলে এসেছে, যেটা এখানে এটা ছিল না, এখানে এটা এসেছে। অর্থাৎ কি হলো? অর্থাৎ ধ্বনির পরিবর্তন হলো না? অর্থাৎ ধ্বনির যখন পরিবর্তন হয়েছে, সুতরাং ধ্বনির পরিবর্তন ধ্বনি তত্ত্বে আলোচিত হয় বা ধ্বনিতে গিয়ে আলোচনা করা হয়। আর শব্দ বিষয়টা আমি যদি বলি একটা শব্দ বলি, যদি সুমন বই পড়ে, বই পড়ে একটা শব্দ বললাম। এই আমি কিন্তু এই যে সুমনের নিচে দাগ দিয়ে বলবো কিন্তু এটি কোন কারকে কোন বিভক্তি, তাই না? কোন কারকে কোন বিভক্তি। তাহলে এমন কিন্তু কোশ্চেনটা আসে। আমার কি টোটাল বাক্যটা নিয়ে আলোচনা করে, না শব্দটা নিয়ে আলোচনা করতেছে, না কোনো ধ্বনি নিয়ে আলোচনা করতেছে? এটা কিন্তু শুধু শব্দ নিয়ে আলোচনা করতেছে। সুমন একটা শব্দ, সুতরাং কারক সবসময় শব্দ নিয়ে আলোচনা করে, সুতরাং এটা শব্দ তত্ত্বে আলোচিত হয়। যেমন আমি যদি বলি সন্ধি, সন্ধি কিসের একটা মিলন ঘটায়? কিসের মিলন ঘটায়? ধ্বনির মিলন ঘটায়। আমি যদি বলি একটা শব্দ বিদ্যা যোগ আলয়, এটা একত্রিত ভাবে কি বলি? আপনাকে আপনাকে বলি বিদ্যালয়। এই যে বিদ্যালয়, এখানে কি ছিল? আকার, আর এইখানে আকার। এই দুই আকার মিলে হয়ে গেছে একটা আকার, তাই না? এখানে আ আকার, এই আকার, অর্থাৎ দুইটা ধ্বনি সংক্ষিপ্ত হয়ে একটা ধ্বনিতে পরিণত হয়েছে। সুতরাং এটা সন্ধি, ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। হিসাব বুঝেছেন কিনা? হিসাব বুঝে থাকলে কি করতে হবে? মাথা নাড়েন। যাই হোক, এখন ধ্বনির পরিবর্তনে চলে আসি। একটা জিনিস মনে রাখতে হবে, ধ্বনির পরিবর্তন মানে কিসের? ধ্বনির পরিবর্তন। একটা জিনিস বিশাল ভাবে মনে রাখতে হবে, ধ্বনির পরিবর্তন মানে কি? ধ্বনির পরিবর্তন মানে শুধু ধ্বনির পরিবর্তন, ভাষার পরিবর্তন, সরি, ভাষার পরিবর্তন। এই লাইনটা পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। অর্থের পরিবর্তন, পরিবর্তন নয়, মনে রাখতে হবে। অর্থাৎ ধ্বনির পরিবর্তন মানে শুধু ভাষার পরিবর্তন হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, উচ্চারণের পরিবর্তন না, উচ্চারণের তো পরিবর্তন অবশ্যই হবে। বলতেছে ধ্বনির পরিবর্তন মানে ভাষার পরিবর্তন, কিন্তু অর্থের পরিবর্তন নয়। অর্থের আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না। যেমন এই প্রেম থেকে প্রেম, যখন আমি উচ্চারণ করেছি, কি প্রেমের অর্থ কি অন্য কিছু হয়ে গেছে নাকি? প্রেম মানে কি মারামারি হয়ে গেল নাকি? না, প্রেম মানে তো প্রেম। স্রেফ থেকে সেরেফ। এই যে, এখন আসেন ধ্বনির পরিবর্তন মূলত মূলত আমরা দুই ধরনের পরিবর্তন দেখি। একটা হচ্ছে স্বরধ্বনিগত, একটা কি? স্বরধ্বনিগত। মানে এটা আমার আমার হিসাবে, ধ্বনিগত আমি ভাগ করেছি এটাকে। যেমন স্বরধ্বনিগত, আর দুই নাম্বার হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগত। আমার সুবিধার্থে, হ্যাঁ, আমার সুবিধার্থে বা আপনার সুবিধার্থে যাতে মনে থাকে, বলতেছে ধ্বনির পরিবর্তন কি করতে পারে? স্বরধ্বনিগত পরিবর্তন হয়, ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন হয়।
অর্থাৎ কিভাবে স্বরধ্বনিগত পরিবর্তন হয়, কিছু কিছু জায়গায় আছে স্বরধ্বনি আসবে আবার স্বরধ্বনি যাবে। যদি আসে তাহলে একে বলা হয় আগম, আর যদি যায় তাহলে কি বলা হবে লোপ। দেখেন স্বরাগম ৩ প্রকার। মনে রাখবে স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হলো স্বরলোপ। হিসাব একদম সহজ। দেখেন স্কুল থেকে ইস্কুল এই শব্দটার কি হয়েছে দেখেন তো, রস্বইয়ের আগমন ঘটেছে না? সুতরাং একটা স্বরধ্বনির আগমন ঘটলো, সুতরাং এটাকে বলা হবে স্বরগম। কোথায় হয়েছে? স্বরাগম ৩ জায়গায় হতে পারে। আদিতে হতে পারে, মধ্য হতে পারে আর অন্তে হতে পারে। আদিতে স্কুল থেকে স্কুল, স্টেশন থেকে স্টেশন, যেমন মধ্যে হতে হবে প্রীতি থেকে পিরিতি, ফিল্ম থেকে ফিলিম। অন্তঃস্বরাগমে কি হতে পারে? অন্তঃস্বরাগম দেশি থেকে দেশে, দিশা, বেঞ্চি থেকে বেশি, বেঞ্চি। অর্থাৎ এভাবে আমি যদি বলি আজ থেকে আজই, এটা কি হবে? অবশ্যই হবে। আজ থেকে আজই দেখেন এখানে কি হলো? একটা স্বরধ্বনির আগমন ঘটলো। ঠিক আছে তো? অর্থাৎ আজ থেকে আজই এইটা কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে আপনার অন্তঃস্বরাগম। লাস্টে হ্রস্বইকার এসেছে। হ্যাঁ? অর্থাৎ এখানে হুম, সবাই এখন অন্তঃস্বরাগম ঘটলো। এখন আমি যদি আপনার এই কোন একটা দেখেন, আমি যদি এখানে বললাম আজই, আজই থেকে বললাম যদি আজ, এটাকে কি বলতে হবে? এটা কিন্তু স্বরলোপ হয়েছে। তাই না? কেননা হ্রস্বইকার ছিল এখানে গিয়ে লোপ হয়েছে এবং এটাকে বলা হবে অন্তঃস্বরলোপ। তাহলে বলতেছে বৈয়াকরণিক সুজন ভাই। ওকে। ওকে, থ্যাংক ইউ জেনি। দেখেন আজি থেকে আজি, অর্থাৎ এই যে শব্দগুলা, এই শব্দগুলাকে কি হচ্ছে স্বরলোপ হচ্ছে আরকি। এইভাবে ওরকে আমরা কি শব্দলোপ বা স্বরগম করতে পারি। নেক্সট আমরা চলে যাই ধ্বনির পরিবর্তন অপিনিহিতি। দেখেন অপিনিহিতি, অপিনিহিতিটা দেখেন কি? অপিনিহিতিটা হচ্ছে পরের হ্রস্বইকার বা আরো একটা আছে রস্যুকার। এটা একটু এখানে মিস্টেক করেছে প্রিন্টিং এ। বলতেছে পরের হ্রস্বইকার অথবা বা রস্যুকার যদি শেষে থাকে এবং যদি পরের কোন শব্দের মধ্যে পরের হ্রস্বইকার আছে বা রস্যুকার আছে, এই শব্দগুলা যখন শেষে থাকবে উচ্চারণের সময় যদি মাঝে চলে আসে তখন তাকে অপিনিহিতি বলবে। দেখেন আমি যদি অপিনিহিতির কথা বলি, একটু আপনাদের একটু আলোচনা করে দেই। যেমন একটা শব্দ বললাম সাধু, আবার একটা শব্দ বললাম যদি এখানে মারি দিছে, মারি। দেখুন এই সাধুকে শব্দ আমি যদি ভাঙি, দেখেন এটা ভাঙলে কি হয়? দন্ত স প্লাস আ প্লাস ধ প্লাস রস্যু, হ্যাঁ? এই সাধু, এটা না? এটাকে আপনার কাজ হবে এইটাকে মাঝখানে নিয়ে আসা। কিভাবে হয় তাহলে? দন্ত স প্লাস আ প্লাস রস্যু প্লাস ধ, অর্থাৎ সাউদ হচ্ছে না? সাধু থেকে কি হচ্ছে? সাউদ। এখন মারি একটা শব্দ দেয়া আছে ম প্লাস আ প্লাস র প্লাস রস্বই। এই রস্বইটাকে আপনি কি করবেন? মাঝখানে নিয়ে আসবেন। তাহলে কি হবে? ম প্লাস আ প্লাস রস্বই প্লাস র। তাহলে কি হবে? মাইর। এই যে এটাকেই বলা হবে অপিনিহিতি। হিসাব বুঝেছেন না? গুড, এই যে হয়েছে। জেনি বলেছিল সাহুদ, বিথি বলেছিল মাইর। গুড। হ্যাঁ, মাইর হবে। মাইর দিয়ে এক্কারে ফিডাইলাম বেডা। এই যে স্বরসঙ্গতি চলে যায়। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন। এটা কি বলতেছে? এটিকে ৩ প্রকার। এটি ৩ প্রকার না, এটা তো ৪ প্রকার। এখানে একটু ভুল হয়েছে আরকি। এই যে প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য। এটা ৪ প্রকার। এটি ৪ প্রকারের হয় স্বরসঙ্গতিটা। যেমন প্রগত স্বরসঙ্গতি। প্রগত মানে কি? আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন। হিসাবটা একটু মাথা ঠান্ডা করে দেখেন। আদিস্বর ঠিক থাকবে, এই যে আকার ছিল ওকার হয়ে গেছে। এটাকে বলা হবে প্রগত। তুলা থেকে তুলো, আমি যদি বলি চুলা কি হবে বলেন তো? চুলা থেকে কি হবে? লিখেন, লিখেন সবাই। চুলা থেকে হবে চুলো। তাই না? তুলা থেকে তুলো, চুলা থেকে চুলো, এই তো হয়েছে। তুষার দে, গুড, সাব্বির, বিথি, সাদিয়া, ওকে, কাফি, অবশ্যই সবারটা হয়েছে। পরাগতটা কি বলবি? পরাগতটা অন্তঃস্বর অনুযায়ী আদিস্বর পরিবর্তন। মানে কি লাস্টেরটা বেশি থাকবে, থাকবে আর এটা থাকবে, পরিবর্তন হবে। যেমন দেশি থেকে দিশি, আমি যদি বলি বেশি থেকে কি হবে তাহলে? বিশি। তাই না? এটা সহজ হিসাব কিন্তু, তাই না? এখানে মধ্যগত পরিবর্তন বলতেছে আদি আর অন্ত অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন। বলতেছে দেখেন ২ টা ঠিক থাকবে, মাঝখানেরটা হবে। তাহলে আপনারা বলেন তো জিলাপি কি হবে? জিলাপি খাইছেন নাকি? এই তো জিভে পানি চলে আইছে সবার। এই যে দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগে চিকন জিলাপি। আচ্ছা জিলাপি থেকে কি হবে? জিলিপি। এই তো গুড, গুড, গুড। সবারই হয়েছে। তন্ময়, মাহমুদুল, মুন্না, আমার একটা চাচাতো ভাইয়ের নাম, সুরাইয়া আমার চাচাতো বোনের নাম, সাব্বির, আমার তো কিছু নাই, সাদিয়া, নিশান।
নিশান আমার চাচাতো ভাইয়ের নাম, রুমা, রুমা আমার চাচাতো বোনের নাম। যাই হোক, এই যে জিলাপি থেকে কি হবে? জিলিপি, হ্যাঁ? এই যে জিলিপি। অর্থাৎ এই যে জিলাপি থেকে জিলিপি, এটাকে মধ্যগত স্বরগম। তো অন্যান্য স্বরগম কি? অন্যান্য স্বরগম বলতে তো আদি ও অন্ত দুইটারই পরিবর্তন হবে। মোজা থেকে মুজো। দেখেন মোজা ছিল কি হয়ে গেছে? মুজো হয়ে গেছে। আচ্ছা, আমি যদি মূলো হবে তাহলে কি হবে? একটু মাথা ঠান্ডা করে বলেন তো মূলা। আমি যদি বলি মূলা থেকে কি হবে? কি হবে এটা? মূলা। এই তো ময়কার মো লয়াকার এলাম মোলা দিলাম। ময়কারে আমি একটু কেটে দেই। এখানে আমি যদি বলি মোলা থেকে কি হবে? মূলো। ঠিক আছে? অর্থাৎ এই যে এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটা খুব সহজ বিষয় ছিল। এখন আমরা নেক্সট যেটা চলে যাব, আমরা ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তনে চলে এসেছি কিন্তু। ও আচ্ছা, ওখানে আরো একটা জিনিস ছিল। এটা সরি। এখানে আরো একটা বিষয় ছিল অসমীকরণ। অসমীকরণটা পড়েছেন আপনারা সবাই? অসমীকরণ কি হবে? ২ টা সমবর্ণের একটা পরিবর্তন হবে। যেমন আমি বলি অসমীকরণটা কি? অসমীকরণ আমি যদি বলি এই যে অসমীকরণ বলতেছে ২ টা একই শব্দ থাকবে। একই শব্দের মাঝখানে যখন কি একটা কি আসবে? একটা স্বরধ্বনির আগমন ঘটবে। দেখেন এই ধপ যোগ ধপ কি হবে? ধপা ধপ। এই যে ধপ তো আর হইতে পারে না, তাই না? ধপ করে কোথায় যাস? এটা হয়, অবশ্যই হয়। কিন্তু মাঝখানে একটা আকার ধ্বনি বা স্বরধ্বনির আগমন ঘটলে অসমীকরণ। আচ্ছা, আমি যদি বলি টপ কি হবে? টপ যোগ টপ কি হবে? বলতেছে কি? টপাটপ, টপাটপ, টপাটপ খেলাও। এই যেগুলো সবকে অসমীকরণ বলে। আপনারা এগুলো পারেন আমি জানি। তারপরে একটু বলে যাই আপনাদের, এটা এখান থেকে কোয়েশ্চেন হয়। এখান থেকে রিটেন কোয়েশ্চেন হবে। আমি আপনাদের একেবারে ওপেন বইলা দিলাম। ধ্বনির পরিবর্তন থেকে রিটেন কোয়েশ্চেন আসবে। বুঝতে পারছেন? দেখো বলবে যে হচ্ছে অসমীকরণ কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ২ মার্ক থাকবে। যে ধ্বনি বিপর্যয় কি? দেখেন বিপর্যয়, বিষমীভবন আর ব্যঞ্জন বিকৃতি। আমি এটা ৩ টা একটু আলোচনা করব। দেন ওই সমীভবন নিয়ে আলোচনা করব। দেখেন আমি একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে এটা বুঝতে গেলে। দেখেন বিপর্যয় হয়। মনে করেন ঘূর্ণিঝড় আসলো, এটা কিন্তু একটা বিপর্যয়। বিপর্যয় হলে কি হয় বলেন তো? ঘরবাড়ি ওলটপালট কইরা দেয় না? মনে হচ্ছে ওরে ঘূর্ণিঝড়ের বিপর্যয়ে একেবারে সবকিছু লন্ডভন্ড করে দিছে। মানে কি আপনার জিনিসটা আছে শুধু স্থান পরিবর্তন করেছিল। অর্থাৎ ডাইনে একটা চেয়ার ছিল, এটা উইড়া গিয়া সেটা বামে চলে গেছে। বামেরটা ডাইনে চলে গেছে। এটাকে বলা হয় বিপর্যয়। বিপর্যয়টা কি হবে? জাস্ট স্থান পরিবর্তন হবে। দেখেন লাফ হয়ে যাবে ফাল। ফাল ফাড়াফাড়ি করস কে? এই যে লাফ থেকে ফাল। এই যে রিক্সা থেকে রিস্কা। আমি পুরানো ঢাকার পাশেই থাকি। ওদের মুখে আমি জীবনে কোনোদিন শুনি নাই যে ওরা রিক্সারে রিক্সা কইছে। এই রিস্কা, যাবানি? ওটা সিগন্যালকে কয় সিলগান। কি যে কয় এরা কিছুই জানি না। আর কথায় তো আছেই। যাই হোক, অর্থাৎ রিক্সা থেকে হয় রিস্কা, পিশাচ থেকে হয় পিশাচ। দেখেন স্থান বিনিময় হয়। তাহলে বাক্স থেকে কি হবে বলেন তো? এই যে বাক্স থেকে হবে কি? বাস্ক নাকি? হিসাব ক্লিয়ার কিনা? অর্থাৎ এই যে টোটাল কে হবে কি? আপনার ধ্বনির বিপর্যয়। বিষমী ভবনটা দেখেন, একটা বিশাল জিনিস মনে রাখবেন। ২ টা সমবর্ণ। একটা কিন্তু উড়ে যাবে না। উড়ে না গিয়ে কি হবে দেখেন, এই যে একটা নতুন ধ্বনি আসবে। দেখেন এখানে র ছিল, র হয়ে গেল ল। এই লাল ছিল, এখানে ল ছিল, এখানে হয়ে গেল নাল। অর্থাৎ ২ টা সমবর্ণের একটি পরিবর্তন হবে। কিন্তু কোনো কিছু চলে যাবে না। এবার ব্যঞ্জন বিকৃতিতে দেখেন একটা ধ্বনি চলে যাবে, গিয়ে নতুন একটা ধ্বনি আসবে। হিসাব বুঝেছেন কিনা? দেখেন কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, দাইমা থেকে ধাইমা বা ধাইমা থেকে দাইমা। ঠিক আছে? এই যে টোটাল বিষয়গুলা, এইগুলাকে কি বলা হবে? ব্যঞ্জন বিকৃতি। সমীভবনটা আরো একটু পরে পড়াবো। কারণ এই পাশে আমি ব্যঞ্জন চ্যুতিটাও দিব। ব্যঞ্জন চ্যুতিটা নিচে চলে এসেছে। দেখেন এই ব্যঞ্জন চ্যুতিটা আলোচনা করতে আমি বলতেছি ২ টা সমবর্ণের একটা লোপ পাবে। লোপ মানে চলে গেছে একটা, কিন্তু এসেছে কিছু? আসে নাই। সেটাকেই ব্যঞ্জন চ্যুতি বলবে। এই দেখেন উপরে বিষমী ভবনে কি ২ টা সমবর্ণের একটা চলে গেছিল। চলে গিয়ে নতুন আরেকটা নিয়ে এসেছিল। এটা বিষমী ভবন। আর ব্যঞ্জন চ্যুতির ২ টা বর্ণের একটা চলে গেছে আর আসে নাই। আসবে না, ব্যঞ্জন চ্যুতি হয়ে গেছে। আর হচ্ছে কি বলেছে? এই যে কি একটা চলে গেছে পরিবর্তন হয়ে আরেকটা এসেছে, সেটাকে বিষমী ভবন। এটা স্থান পরিবর্তন, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি, একটা বর্ণ চলে গিয়ে আরেকটা আসবে। এখানে কোনো সমবর্ণ বা কোনো কিছুই থাকবে না।
এটাই ছিল। আরেকটু সমীভবনটা আরেকটু দিয়ে পরে দেখো দ্বিত্ব ব্যঞ্জন। কোনো কিছুকে জোর দেওয়ার জন্য, মনে করেন আপনাকে আমি বললাম যে ভাই আপনি কালকে সকালে আমার কাছে আসবেন। তো এই যে আমি সকাল বলেছি এটার ৮, ৯, ১০, ১১, ১২ দুপুরের আগ পর্যন্ত হতে পারে। আমি যদি বলি ভাই কালকে ওই সকালে আসবেন, তার মানে কি ওই ভোরবেলা আসবেন। আমটি পাকা, শিওর না পাকা? যখনই বলবা পাক্কা তখন হয়ে যাবে পাক্কা। শিওর পাক্কা। অন্তর্নিহিত মানে কি? ফুল অন্তর্নিহিতের মূল কথা হচ্ছে যখন কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে থেকে, যেমন ফলাহার, এই যে হার লোপ পেয়েছে, এটাকে বলা হবে অন্তহতি। এখন চলে আসেন আমরা একটু চলে যাই সমীভবন সম্পর্কে। সমীভবন বলতেছে শব্দের মধ্যে দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রসারে একে অপরের কারণে একটু অল্প বিস্তার সমতা লাভ করবে। মানে অল্প বিস্তার সমতা বলতে জাস্ট বলতেছে দেখেন দুইটা ভিন্ন ধর্মী একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে, তাকে বলা হয় কি সমীভবন। যেমন জন্ম থেকে জন্ম, কাঁদনা থেকে কান্না। এই সমীভবন ৩ ধরনের হতে পারে। একটা আছে প্রগত। প্রগত মানে কি? ওই যে বলেছিলেন স্বরসঙ্গতি, ভাই আপনার বাসা কোন ডিস্ট্রিক্ট? আমার বাসা যশোর ডিস্ট্রিক্ট। বলতেছে পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন। যেমন দেখেন, যেমন চক্র থেকে চক্কু, দেখেন এই যে চক্র, এই চক্র থেকে কি হয়েছিল? এই যে চক্কু, এটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। সরি, প্রগত সমীভবন। এটা হচ্ছে পরাগত সমীভবনে কি হবে? ঠিক উল্টাটা হবে। তাহলে দেখেন আমি যদি বলি হচ্ছে কি তদ্ধিত, যেমন তৎ প্লাস হিত হয়, এখানে দেখেন আমি যদি বলি তৎ প্লাস হিত একত্রিত হয়ে যাচ্ছে কি তদ্ধিত। দেখেন তৎ এটা কেটে গিয়ে দ চলে আসতেছে, অর্থাৎ পরেরটার পরিবর্তন আসছে। বলেন তো এটা কি হবে? ফেনী থেকে হেনি। একজন একটা কোশ্চেন করেছে আমারে, তার নাম হচ্ছে সাবিত। সাবিত বলেছে ভাই ফেনী থেকে হেনি এটা কোন ধরনের পরিবর্তন? বলেন আপনারা এখানে যে কোনো কি হইতে পারে এখানে? সবাই বলেন তো। এই ৩টা অপশন দিলাম, ধ্বনির বিপর্যয়, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি। আমি এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। কোনটা হবে বলেন? এই বি হবে কেন? বি যারা বলতেছেন তাদেরকে কিন্তু পিডায় একেবারে মানে লাল করে এলাম। কেন বি হবে? এটা কি সমবর্ণ নাকি ফেনী? আমি এতক্ষণ কি বোঝাইলাম? ফেনী কি সমবর্ণ? বিষমী ভবন হইতে গেলে সমবর্ণ হইতে হবে। র র লে। এখানে একটা পরিবর্তন হয়েছে। যারা এ দিচ্ছেন অনেকে, এই এ যারা দিচ্ছেন তারা কি হয়েছে? স্থান পরিবর্তন করে। এই ফেনী থেকে হেনি, এই যে ফেনী থেকে এই যে হেনি করলো, এখানে কি নতুন একটা ধ্বনি চলে গিয়ে আর একটা ধ্বনি আসলো না? সেটা কি ব্যঞ্জন বিকৃতিতে না? ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা। তাহলে কি অ্যান্সার কি সি না? এইসব পাগলামি করা যাবে না রে ভাই। কোশ্চেন কিন্তু সব পারবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। মাথাটাকে শুধু ঠান্ডা রাখতে হবে। কোশ্চেন হবে সি, অ্যান্সার হবে সি। যে কোশ্চেনটা করছেন তাকে থ্যাংক ইউ। এই যে এইভাবে আমরা কি করি? বিষমীভবন বা সমীভবন গুলো আলাদা করতে পারি আরকি। অর্থাৎ এইভাবে চলে যায় ধ্বনি পরিবর্তন সম্পর্কে। একটা পুল আছে আপনাদেরকে, বলতেছে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আমি আবার বলবো কোনটি ধ্বনি বিপর্যয়। আমি একটু উপরে যাই। ধ্বনি বিপর্যয়টা কি হয় মনে রাখেন। ধ্বনি বিপর্যয়টা জাস্ট স্থান পরিবর্তন, বিষমীভবনটা দুইটা সমবর্ণের একটা পরিবর্তন, ব্যঞ্জন বিকৃতিতে নতুন একটা ধ্বনি চলে গিয়ে আবার একটা ধ্বনি আসবে। জাস্ট ৩টা দিলাম, তারপর আমি দেখি পুলটা দেন। কারণ এইটা কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, আমি বারবার বলছি আপনাদেরকে। দিলাম। তাও শরীর দিচ্ছে। মানে ধ্বনির বিপর্যয় মানে কি? স্থান পরিবর্তন। লাল থেকে নাল, এটা কি দুইটা একই জিনিস? স্থান পরিবর্তন হয়েছে না, একটা চলে গিয়ে আর একটা এসেছে। ধোপা থেকে ধোপা, নতুন একটি ধ্বনি চলে গিয়ে নতুন আর একটা ধ্বনি এসেছে। হবে কোনটা? রিক্সা থেকে রিস্কা। রে ভাই কি হবে? রিক্সা থেকে রিস্কা। তাও না পারলে আমি খুবই দুঃখিত হলাম। এরপরে চলে আসেন আমরা যেটা যেটা দেখব। আচ্ছা দেখবেন এখানে হচ্ছে সন্ধি। এখন আপনাকে যদি আমি বলি সন্ধি কত প্রকার, বলেন তো দেখি কেউ। বলেন তো দেখি সন্ধি কত প্রকার। আমি যদি বলি ১ প্রকার, ২ প্রকার, ৩ প্রকার, ৫ প্রকার। ২ প্রকার। গুড। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আশরাফুল ইসলাম বলেছে
তিন প্রকার, আরিফুল ইসলাম, আর বাকি সবাই বলেছে দুই প্রকার। এই নাজমুল বলেছে তিন প্রকার, বৃষ্টি বলেছে তিন প্রকার, মিলন বলেছে তিন প্রকার। কেন তিন প্রকার ভাই? দেখেন, সন্ধি, সন্ধিটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, আর একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। সরি, বাংলা শব্দের সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে কি স্বরসন্ধি, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে না? আর তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। কি কি হবে? একটা হচ্ছে স্বর, স্বরসন্ধি, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর একটা কি বিসর্গ সন্ধি। হিসাব ক্লিয়ার? হিসাব যদি ক্লিয়ার হয় তাহলে কি করতে হবে? মাথা নাড়তে হবে। দেখেন, আমরা কি বলবো? সন্ধি শব্দটা ভাঙলে কি হয়? সমযোগ ধি, সন্ধি, তাই না? অর্থাৎ বিসর্গ সন্ধি। হ্যাঁ, আমি বিসর্গ সন্ধি আলোচনা করব, সমস্যা নেই, ওখান থেকেই বেশি কোশ্চেন হয়। ক্লিয়ার, সাজীব বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার। অ কিংবা আকারের পরে এইসব সংজ্ঞাগুলা আমি অত বেশি পড়াই না। আমি সংজ্ঞা পড়াই না, আমি হচ্ছে উদাহরণ পড়াই বেশি। যেমন শুভযুক্ত ইচ্ছা, আপনারা সংজ্ঞাটা পড়বেন, আমি তার মানে বলবো না যে আপনারা সংজ্ঞা পড়বেন না। যেমন শুভযুক্ত ইচ্ছা, শুভেচ্ছা, কি হয়েছে বলেন তো? এই অ আর আ রস্বই মিলে একার হয়েছে। এখানে কি ছিল? অ, এখানে রস্বই, তার মানে আমি একটা জিনিস জানলাম, অ অথবা আ এর পরে রস্বই অথবা দীর্ঘই থাকলে উভয় মিলে একার হয়। হিসাব ক্লিয়ার? ক্লিয়ার না? এই যে এখানে একটু দেখে নিবেন, ডি কার্ডের পরে কি হয়? র হয়, অর্থাৎ দেবযুক্ত র, র থাকলে রি থাকলে অরের মতো হয়, দেবযুক্ত ঋষি দেবর্ষি, মহযুক্ত ঋষি মহর্ষি। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। যেমন অকার আকারের পরে ঋত শব্দটি থাকলে উভয় মিলে আর, এবং বানানের পরবর্তী বর্ণে আ পরবর্তী রেফ উচ্চারণ হয়। শীতযুক্ত ঋত শীতার্থ, শীতযুক্ত ঋত তৃষ্ণাযুক্ত ঋত তৃষ্ণার্থ। এইগুলা একটু আপনারা দেখে নিবেন। এইগুলা আমার এখানে একটু ইম্পর্টেন্ট আছে, যেটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি মানে কি? নিপাতনের সিদ্ধ ভাই অনেক পরিমাণ না, এখানে আপনারা, আমি বারবার বলছি, এই সন্ধি থেকে আপনারা কি করবেন? শুধু উদাহরণগুলা ট্রাই করবেন বাসায়, দেখবেন যে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি মানে যারা সন্ধির নিয়ম মানে না। বলতেছে যারা সন্ধির নিয়ম মানে না তাদেরকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ। মানে কোনো একটা নিয়মে হওয়ার কথা ছিল কিন্তু ওইটা হয় নাই, এই জন্য এটাকে কি বলা হয়? নিপাতনে সিদ্ধ। ব্যঞ্জন সন্ধি দেখেন, ব্যঞ্জন সন্ধি প্লাস, ব্যঞ্জন সন্ধি তিন ধরনের হয়, তিন রকমের হয়। একটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন, আর একটা হচ্ছে কি ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস স্বর, আর একটা বলতেছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। অর্থাৎ কি বলতেছে? ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। হিসাব ক্লিয়ার না? অর্থাৎ স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, আর ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এদের সাথে যদি মিল হয় তখন সেটাকে কি বলা হয়? ব্যঞ্জন সন্ধি বলা হয়। ব্যঞ্জন সন্ধি বলতেছে ত ও দ এর পরে চ ও স থাকলে ত এর স্থলে চ হয়। যেমন সৎ প্লাস চিন্তা, সৎ চিন্তা, উৎ প্লাস ছেদ উচ্ছেদ, বিপদযুক্ত চয় বিপদ চয় ইত্যাদি। তো দয়ের স্তর বর্গীয় থাকলে ত দয়ের স্তরে বর্গীয় হয়। সৎযুক্ত জন সজ্জন, এগুলো আপনারা জাস্ট একবার করে দেখবেন, এখানে বোঝানোর কিছু নাই, সিরিয়াস, এখানে বোঝানোর কিছু নাই, আপনারা এগুলা পারবেন। নিপাত নিষিদ্ধ কিছু ব্যঞ্জন সন্ধি আছে, এইগুলা একদম মুখস্থ করে ফেলতে হবে। যেমন বৃহস্পতি, বনস্পতি, পরস্পদ, তস্কর, একাদশ, গোষ্পদ, এই যে বনস, ষোড়শ, তারপরে হচ্ছে মনীষা, হরিশ্চন্দ্র, দোলক, পতঞ্জলি, এই যে এইসব শব্দগুলো আপনারা একটু মুখস্থ করে ফেলতে হবে। বোঝানোর কিছু নাই। বিসর্গ সন্ধি, এটা একটু বোঝানোর কিছু আছে। দেখেন, আমি বিসর্গ সন্ধি পড়াই যেভাবে, আমি জাস্ট তিনটার বিষয় বলি। তিন সরাও, তিন সরাও লোপ পেয়ে, লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়, বিসর্গ সন্ধি হয়। বলতেছে তিন সরাব লোপ পেয়ে কিভাবে বিসর্গ সন্ধি হয়? তিন সরাও কি ভাই? বলতেছে তিনটা স আছে না, তালিবস্য মূর্ধন্য স দন্ত স, তালবস্য মূর্ধন্য স দন্ত স। রতে কি হয়? র অথবা রেফ হইতে পারে। আবার ওতে কি হয়? ওকার। যদি বলতেছে যদি কোনো শব্দের ভিতরে তালবস্য মূর্ধন্য স দন্ত স, র রেফ অথবা ওকার থাকে, এরা লোপ পাবে, লোপ পেয়ে কি হবে? বিসর্গ হবে। হিসাব কিভাবে? এখন বলতেছেন ভাই আপনি কি বলতেছেন, এগুলা তো আমরা কি বললেন, এটা তো বুঝলাম না। দেখেন, এখন উদাহরণগুলোর দিকে যদি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আমি যদি বলি পুরস্কার, এইখানে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোর দিকে তাকালাম।
যেমন আমি যদি বলি নমস্কার, দেখেন নমস্কার, এই যে নমস্কার লিখেছে এটা দন্ত স আছে না, এই দন্ত স লোপ পেয়ে কি হবে, এই কি হবে, এই যে মানে আমি যদি বলি আমি যদি বলি নমস্কার, নমস্কারে কি হচ্ছে দেখেন, এই যে নম বিসর্গ যোগ কার, এই যে দন্ত স ছিল এবার এর মধ্যে এই যেটা ছিল স ছিল, এটা লোপ পেয়ে কি হলো, সেটা কি হয়ে গেল, বিসর্গ হয়ে গেল। আমি যদি বলি দুর্বার, দেখেন দুর্বারে কি হয়, দু বিসর্গ যোগ বার, আমি বলেছি রেফ থাকলে উঠে গিয়ে কি হবে, বিসর্গ সন্ধি হবে। হিসাব বুঝেছেন কিনা? হিসাব বুঝে থাকলে কি করতে হবে, মাথা নাড়তে হবে। হিসাব ঠিক আছে না? এখন এই যে টোটাল বিষয়গুলো হচ্ছে এমন, যেমন দুর্যোগ শব্দের হচ্ছে দূর বিসর্গ যোগ, তাই না? এখন কি হিসাব বুঝছেন কিনা? অর্থাৎ যে শব্দগুলার ভেতরে কি থাকবে, এমন মানে দন্ত স, পেট কাটা মূর্ধন্য ষ এবং মানে এইগুলা থাকবে, তখন সেগুলাকে উঠে গিয়ে কি হবে, যেমন ও কার, ও কার থাকলেও ও কার লোপ পেয়ে কি হবে, বিসর্গ সন্ধি হবে। যেমন কি মনোযোগ, আমি যদি বলি যদি মনোযোগ, তাহলে কি মনোযোগ যোগ বিসর্গ যোগ, অর্থাৎ এই যে শব্দগুলা, এই শব্দগুলাকে আমার বিসর্গ সন্ধি করতে হবে। সন্ধি মেবি ক্লিয়ার? নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি? সদ্যজাত, এটা কি বিসর্গ সন্ধি? আচ্ছা যা হোক, বলেন। শেষ। ও সরি, আমি একটু ভুল করে ফেলছি, এটা বলেন কি হবে, নিচের কোনটি, এই না কুলোটা, আচ্ছা লিখেন আপনারা, যেটা হয় সেটা দেন। শব্দজাত কেমনে নিপাতনে সিদ্ধ হলো, ইয়াল্লা এরা, এই শব্দজাত তো আমার এটা দাগ পড়ে গেছে রে ভাই, এটা আমি দেই নাই, হ্যাঁ এটা কাটা, এটা আমার এমনি দাগ পড়ে গেছে। এই সি, রুমা সি হয় কেমনে, পিডানি দিয়া, মানে একটু সুযোগ পাইলেই আর কি, হ্যাঁ এই শেষ আর কি, চিন্তা করা যায়। এই কুলোটা হবে, কুলোটা নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ, এটা হচ্ছে কুলোটা রে ভাই, ওটাতে এমনি দাগ পড়ে গেছে আমার। নেক্সট আমি চলে যাব যেটা, সেটাকে বলবো আমি একটু ধাতু। এটা ধাতু সম্পর্কে একটু আলোচনার বিষয় আছে একটু ভালোই, হ্যাঁ ধাতু সম্পর্কে আমি আলোচনা করব। এখন ধাতুটা কি জিনিস ভাই, এই সম্পর্কে একটু জানতে হবে ফার্স্ট, যে ধাতু কি জিনিস, ধাতু কোথা থেকে কেন বা ব্যবহার করা হয় ধাতু। এই জন্য একটা নিচে একটা সাদা পেজ আছে, আমি এখানে একটু আলোচনা করব ধাতু সম্পর্কে, একটু মাথাটা, দেখেন এখানে আমি যদি বলি যে ধাতুটা কি, একটু এইদিকে কনসেন্ট্রেশন দেন, চ্যাট বক্স থেকে বাদ দিয়ে আমাদের দিকে একটু তাকান তো সবাই। বলতেছে দেখেন, এখানে বলতেছে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। অর্থাৎ ক্রিয়াপদ আমরা কি সেটা জানি, ক্রিয়াপদ আমরা কি সেটা জানি, অর্থাৎ যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ যা দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাকে ক্রিয়াপদ বলবে। যেমন আমি যদি বলি একটা শব্দ করা, একটা শব্দ, এটা কিন্তু কি একটা ক্রিয়াপদ, কিভাবে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে, এটাকে ভাঙলে কি হয়, কর প্লাস আ। এখন বলতেছে ক্রিয়াপদ কিভাবে হলো, অর্থাৎ এখানে দেখেন এই যখন শব্দটাকে ভাঙলাম, এই যে করা, এই একটা কিন্তু শব্দ, এটা হচ্ছে ক্রিয়া শব্দ বা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ ভাঙলে দুইটা অংশ পাওয়া গেছে, এই একটা অংশ, এই একটা অংশ। এই যে মূল একটা অংশ, এটাকে বলা হয় ক্রিয়ামূল, ক্রিয়াপদ, সুতরাং একে বলা হয় কি, ক্রিয়ামূল। আর এই যে একটা অংশ পারলাম, এটাকে বলা হবে ক্রিয়া বিভক্তি, এটাকে কি বলা হবে, ক্রিয়া বিভক্তি, তাই না? দেখেন এই যে ক্রিয়ামূল পাইলাম আর ক্রিয়া বিভক্তি পাইলাম, এই ক্রিয়ামূলের একটা অংশ আছে যেটাকে আমরা বলি ধাতু, এই ক্রিয়ামূলের একটা অংশকে কি বলে, ধাতু। তাহলে মূল কাজের টপিকসটা কি, আমার আজকে আলোচনার টপিকস হলো ধাতু। দেখেন এই যে এখন আমি যদি বলি ভাই, এখন আমি যদি বলি ভাই এটা তো ক্রিয়ামূল চলে গেল, কিন্তু আমি যদি বলি একটা শব্দ হাতা, হাতে একটা শব্দ বললাম ভাই, তাহলে এইটা কি হবে, এইটা তো ভাঙলেও পাওয়া যাচ্ছে, এই হাত যোগ হাতা পাওয়া গেল ভাই, তাহলে এইটাকে কি বলবে, এটাকে বলা হবে নাম পদ। কি বলবে, নাম পদ বলবে এটাকে। আর এই যে মূল একটা অংশ পাওয়া গেল আর সাথে আরো একটা অংশ পাওয়া গেল, এটাকে বলা হবে প্রতিপাদিক। কি বলা হবে, প্রতিপাদিক।
পাদিক। অর্থাৎ এই যে প্রতিপাদিক পাইলাম, এই যে হাত, অর্থাৎ তাহলে বুঝতে হবে এই যে নামপদ বা নামপদকে বা নাম শব্দকে ভাঙলে যে একটা অংশ পাইলাম, মূল অংশ, এই মূল অংশকে বলা হবে নামপদ। ঠিক আছে? তো অর্থাৎ এটাকে নামপদ বলতে হবে। তাহলে আমরা এই নামপদ, এই নামপদের মূল অংশকে কি বলবে? প্রতিপাদিক বলবে। এখন আসেন আমরা চলে গেলাম, তাহলে দুইটা অংশ বুঝতে পারলাম, কাকে ক্রিয়াপদ বলে আর কাকে, আবার একটু বলবেন। পারভেজ বলছে অবশ্যই, বলতেছে একটা শব্দ ক্রিয়াপদ যেটা কাজ করা বোঝায় ক্রিয়াপদ। এই করা এর মূল একটা অংশ কি? কর প্লাস আ করা। কর একটা ক্রিয়ামূল, অর্থাৎ ক্রিয়াপদকে যখন আমি ভাঙবো দুইটা অংশ পাওয়া যাবে। এই যে এই একটা অংশ, একটা অংশ, আর হচ্ছে দ্বিতীয় অংশ। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। বলতেছে এই প্রথম অংশকে বলবে ক্রিয়ামূল, ক্রিয়ামূলের আর একটা নাম ধাতু। দ্বিতীয় অংশ হচ্ছে আ, এটাকে বলা হবে ক্রিয়া বিভক্তি। হিসাব ক্লিয়ার? হ্যাঁ, ধাতু হলো ক্রিয়ার মূল। গুড। আর নাম পদ আছে, একটা ক্রিয়াপদ হয় আর নাম পদ হয়। নাম পদকে ভাঙলেও দুইটা অংশ পাওয়া যায়। প্রথম অংশটাকে বলা হয় প্রতিপাদিক। এখন চলে আসেন ধাতু সম্পর্কে আলোচনা করে দিই। হয়ে গেল কলম। হ্যাঁ, এটাকে ধাতু সম্পর্কে আলোচনা করে দিই। বলতেছে ধাতু তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক ধাতু, আর একটা কি ধাতু? সাধিত ধাতু। আর একটা হচ্ছে সংযোগমূলক ধাতু, যৌগিক। আরো একটা নাম আছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। তাহলে আমি তিন ধরনের ধাতু আছে। মৌলিক ধাতু তিন প্রকার। কয় প্রকার? এক, দুই, তিন। সাধিত ধাতু তিন প্রকার। এক, দুই, তিন। আমরা একটু আলোচনা করবো আস্তে আস্তে। যেমন এটাকে মৌলিক ধাতু তিন প্রকার। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি। আর এই সাধিত ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, একটা হচ্ছে কি ধাতু? আমি যদি বলি একটা হচ্ছে একটা নাম ধাতু, একটা হচ্ছে কি? ক্রিয়া ধাতু। আমি যদি বলি তিনটা ধাতু কি কি? নাম ধাতু, প্রযোজক ধাতু। আমি যদি বলি সাধিত ধাতু তিন প্রকার: নাম ধাতু, প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু, আর হচ্ছে কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্যের ধাতু। ঠিক আছে? এই যে কর্মবাচ্যের ধাতু, যৌগিকমূলক ধাতু বা সংযোগমূলক ধাতু আর বিভক্ত নাই। এখন আমি আপনাদেরকে খুব সহজে একটু বোঝানোর চেষ্টা করি, আপনারা মাথাটা খুব একটু ঠান্ডা রাখবেন এবং আমার কথাটা, কোশ্চেন কেমনে আসবে, ধাতু কত প্রকার আসলো, কোনটা কোন ধাতু, এখান থেকে অনেক কোশ্চেন আসবে। এর উপরে ডিপেন্ড করেই কিন্তু বাংলা প্রকৃত প্রত্যয় নির্ণয় করা। বা আমি এই জায়গাটা একটু ভাগ করে নিলাম। এর জায়গা কম তো, বোর্ড হলে খুব ভালো হয়। তারপর আমি এটাকে আরেকটু ভাগ করে নিলাম। এটা হচ্ছে বেসিক ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে। আমি এখন একটু বোঝাবো হিসাব ক্লিয়ার কিনা। হিসাব ক্লিয়ারে প্রথমে হচ্ছে নাম ধাতু। একটু আমার দেখেন নাম ধাতুটা কি? নাম ধাতু হচ্ছে, আচ্ছা প্রথমে আছে মৌলিক ধাতু বলতে একটু বোঝায়, তারপরে আপনাদের নাম বাংলা ধাতু বা সংস্কৃত এটা ধাতু বলবো। মৌলিক ধাতুটা সম্পর্কে নাম ধাতুর আগে প্রথমে একটু বোঝাইতে হবে যেটা, সেটা হচ্ছে মৌলিক ধাতু। মৌলিক ধাতু, মৌলিক ধাতুটা কি? হ্যাঁ, মৌলিক ধাতুটা বলতে বলতে যাকে বিশ্লেষণ করা যায় না। আপনারা সায়েন্সের স্টুডেন্ট, আপনারা খুব ভালো করে বুঝবেন যে মৌলিক ধাতু বা মৌলিক পদার্থটা কি। মৌলিক পদার্থ মানে কি? যে পদার্থটা ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। যেমন আমি যদি বলি পর, হিসাব বুঝেছেন কিনা? পর, আমি যদি বলি কর, আমি যদি বলি চল, অর্থাৎ তুই তামারি বেশি থাকে এখানে। এটা হচ্ছে বেশি হয়, অর্থাৎ যাকে ভাঙা যায় না। অর্থাৎ মৌলিক ধাতু কি? যাকে ভাঙা যায় না, ভাঙা যায় না, অর্থাৎ যাকে ভাঙা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন পর, কর, চল। এই মৌলিক ধাতুর ভিতরে প্রথমে চলে আসে নাম ধাতু। একদম এক কথায় বলে দিব, আর কোনো কথা নাই, একদম এক কথায় ভাই। দেখেন, যদি তুই, একটা শব্দ আছে না, এই যে তুই শব্দের পরে সাধারণত আমরা যে ধাতু ব্যবহার করব, তুই এর পরে, তুই এর পরে যে ধাতু বসে, যে ধাতু বসে, তাই নাম ধাতু। নাম ধাতুর হিসাব কি বুঝছেন? আপনারা কি ক্লিয়ার? আমার কথাটা বুঝলে একটু ওয়াই লিখেন তো, চ্যাট বক্সে ওয়াই লিখেন তো। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন আমি বলতেছি তুই এর পরে যে ধাতু বসে তাকে নাম ধাতু বলে। কিভাবে? আমি যদি বলি তুই দিয়ে দুইটা অর্থ দিলাম, এই তুই লিখলাম, লিখে বললাম তুই কর একটা দিলাম, আর তুই করেন একটা দিলাম। দেখেন তো, তুই করের পরে কাকে নিতে পারবেন? আপনি করকে নিতে পারবেন না করেনকে নিতে পারবেন? এ আর বি কাকে দিতে হবে? এই এ বি যদি আমি বলে দেই, কাকে আপনি গ্রহণ করতে পারবেন?
করকে গ্রহণ করতে পারবেন, ডেফিনেটলি আপনি করকে গ্রহণ করতে পারবেন। সুতরাং এই করকে বলা হবে নাম ধাতু। আচ্ছা আমি যদি বলি পর, তুই পর হবে না তুই পরেন হবে? তুই পর হবে কিন্তু। সুতরাং এই পর হচ্ছে নাম ধাতু। আপনাদের বইতে আরো ক্লিয়ার আছে দেয়া? তাহলে চিন্তা করেন তুই পর, তুই খা, তুই যা, তুই বল, তুই বস, তুই কাট, তুই ঘুমা। এই যে তুই ঘুমান কোনোদিন হবে না। সুতরাং এটাকে বলা হবে নাম ধাতু। নাম ধাতুর পর আমি যদি বলি কি সংস্কৃত ধাতু, আমি এখানে ২ নাম্বারে চলে যাই সংস্কৃত ধাতু। ১ এখানে এই ১ এই ২। সংস্কৃত ধাতুটা কি? আপনাদের আমি যদি বলি সংস্কৃত ধাতু, দেখেন এই সংস্কৃত ধাতুটা কিভাবে নিতে হয়? সংস্কৃত ধাতুটা নিচ্ছে আমি দেখেন একটু। সংস্কৃত ধাতুর ১ম এ বলতেছে আমি শুধু ৩ টা কন্ডিশন দিব আপনাকে। এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। ১ নাম্বার হচ্ছে যুক্ত ব্যঞ্জন হইতে হবে। ওকে। ২ নাম্বারে হবে কি রিকার থাকবে। এই যে রিকার। আর ৩ নাম্বার কন্ডিশন হচ্ছে ফলা থাকবে। কি থাকবে? ফলা। তাহলে ১ নাম্বার কন্ডিশন কি? যুক্ত ব্যঞ্জন। ২ নাম্বার কন্ডিশন রিকার, ৩ নাম্বার কন্ডিশন ফলা। তাহলে ১, ২ আর ৩। হিসাব ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন ভাই, নাম ধাতু আর মৌলিক ধাতু কি এক? না, কিছুটা এক। হ্যাঁ, অবশ্যই এক। এখানে কর, চল, বল হ্যাঁ এক। এটাকে একই বলা যায়। এক। আপনি ইয়েস, ওয়া, এভা ইয়াস। অর্থাৎ দেখেন যুক্ত ব্যঞ্জন রিকার থাকবে আর ফলা থাকবে। তাহলে আমি হিসাবটা একটু বলি আপনাদের আরো ক্লিয়ার করে দেই। তাহলে আরো ভালো হবে। কিভাবে বুঝবো যে ভাই এটা কিভাবে হয়েছে? তাহলে দেখেন আমি যদি বলি একটা শব্দ অঙ্ক, এই যে অঙ্ক, এই অঙ্কটা কি যুক্ত ব্যঞ্জন আছে না? অবশ্যই যুক্ত ব্যঞ্জন আছে। আমি যদি বলি দেখেন, আমি যদি বলি ক্রি কি একটা যুক্ত ব্যঞ্জন? দেখেন রিকার আছে না? আচ্ছা আমি যদি বলি শ্রু, একটা শব্দ বলি শ্রু, এই যে শ্রু কি দেখেন একটা কি আছে? ফলা আছে না? অর্থাৎ এমন যদি কোনো থাকে যে কি থাকবে? যুক্ত ব্যঞ্জন থাকবে, রিকার থাকবে, ফলা থাকবে। যদি এমন কিছু থাকে তখন সেটাকে সংস্কৃত ধাতু বলবে। এই আপনারা বুঝছেন তো নাকি? যদি বুঝেন আমি চলে যাব বিদেশীগত ধাতু। যে বিদেশীগত ধাতু। এই বিদেশীগত ধাতুকে আমি আরো সুন্দরভাবে বলা যায়, বিদেশীগত ধাতু আপনার বইতে যেগুলো আছে সেগুলাকে কি করতে হবে? একটু মুখস্থ করতে হয়। তাই আমি একটু ৩ নাম্বারে একটু গল্পের মাধ্যমে বলি বিদেশীগত ধাতুটা এখানে। একটু দেখেন। বলতেছে মনে করেন সাবিন আর কাশেম নামে একটা ২ বন্ধু একজন আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক। এখন একদিন বৃষ্টি হচ্ছে। সাবিনা আবার বৃষ্টি পছন্দ করে না। সাবিনা বৃষ্টিকে কি করে? ডর করে। সাবিনা বৃষ্টিকে কি করে? ডর করে। সে কারণ কি? সে ভিজতে চায় না। ভিজতে চায় না। এইটা আবার কাশেম জানে না। কাশেম না জানলে বৃষ্টি হওয়ার সাথে, সাথে সাবিনাকে একটা ঠেল দিল। ঠেল দিলে সে কি গেল? বৃষ্টির মধ্যে পড়ে গেল। এই যে পড়ে গেল যার সাথে, সাথে সাবিনা চেঁচ মানে কি চেঁচিয়ে উঠলো বা চিৎকার করে উঠলো। যখনই সে চিৎকার করে উঠে মানুষকে ডাক দিল যে, "দেখ, দেখ কাশেম আমাকে পানিতে ফেলে দিয়েছে, বৃষ্টিতে ফেলে দিয়েছে, কিন্তু আমি ভিজতে পছন্দ করি না।" তখনই যখন ডাক দিল, তখন ওর অন্য বন্ধুরা তার দিকে মানে কি ফিরে চাইলো। ফিরে চাওয়ার সাথে, সাথে তাকে কি করলো? টান দিল বৃষ্টির ভেতর থেকে। যে না সাবিনা বৃষ্টিতে ভিজছে আমরা তাকে টান দেই। টান দেওয়ার সাথে, সাথে কাশেম ওকে বৃষ্টিতে ভিজে ফেলেছে। এইজন্য তাকে সবাই কি করলো? তাকে আট-সাট করে এই যে আর আটখাট করে বেঁধে ফেললো। আটখাট করে কি করলো? আটখাট করে তাকে বেঁধে ঝুলালো। অর্থাৎ হবে কি ঝুলালো কিভাবে ঝুলালো? লটক করে ঝুলালো। এই যে লটক, এই লটা এমন হচ্ছে কেন? এই লটক করে ঝুলালো। ঝুলায় তারে বিশাল পিটানে পিটালো। কিসের মতো পিটালো? জম পিটান পিটালো। জম পিটান পিটাইলে তার হাড়টার কি হলো? টুট মানে কি ছিঁড়ে গেল। ছিঁড়ে গিয়ে সে সবকিছু তার পার্টস পাতি দেহের সবকিছু সব বিগড়ে গেল। অর্থাৎ বিগড়ে। এখন আমি আবার একটু বলবো আপনারা আমার কাছে যারা আছেন তারা সবাই আমার সাথে, সাথে বলবেন। কি বলবেন তো? আমি জোরে, জোরে বলবেন। বাসায় মানুষ পাগল বলুক সমস্যা নাই। জোরে, জোরে বলবেন। বিদেশে তো মুখস্থর ছাড়া কোনো কিছু নাই। মুখস্থের বিকল্প নাই। সবাই দেখেন নায়ক নায়িকা কে ছিল? ২ বন্ধু কে ছিল? কাশেম আর সাবিনা। সাবিনা কিসের ভয় পেত? ভয় অর্থাৎ ডর পেত কিসের? ভিজতে। কি সবাই লিখেন ডর, ভিজ। এখন হঠাৎ বৃষ্টি পড়তেছে কাশেম সাবিনাকে কি মারলো? ঠেল মারলো। ঠেল মারার সাথে, সাথে সাবিনা কি করলো? মানে চেঁচিয়ে উঠলো। চেঁচানো ওঠার পরে সবাইকে ডাক দিল। দেখ আমারে বৃষ্টিতে ফেলেছে কাশেম। বলতেছে সবাই তার দিকে কি করলো? বন্ধু বান্ধবরা তার দিকে মানে ফিরে চাইলো। ফিরে চাইয়া তাকে কি করলো? টান দিল বৃষ্টি থেকে।
টান দিয়ে উঠাইছে, উঠায় কাশেমকে সবাই কি করলো, আটখাট করে বেঁধে ফেললো। বেঁধে কি করলো, ঝুলালো, মানে ঝুলালো কেমন করে, লটকের মতো, অর্থাৎ উপরে হাত বাইন্ধা উপরে ঝুলায় লাইছে বেডারে। এখন তাকে কি করলো, জমের মতো পিটালো। পিটায় তাকে টুট মানে কি সব ভাঙ্গে চুইটা গেল। এমন ভাবে ভাঙছে যে সবকিছু বিগড়ে গেছে, কোনো ঠিক নাই। হাতের জায়গায় পা, পার জায়গায় হাত, এমন আর কি। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারলে একটু লিখেন তো ওয়াই। এই হচ্ছে বিদেশাগত ধাতু। থ্যাংক ইউ, অনেকেই বলেছে। আটখাট কি? এই আটখাট আলাদা শব্দ। আট, এখানে এগুলো পড়েন নাই আপনারা না? আট মানে কি, আটা করে বাঁধা। খাট মানে কি, মানে কি শক্ত করে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্ত করে বেঁধে ফেলা, আটখাট বাঁধা আর কি। এগুলো সব বিদেশাগত ধাতু। হ্যাঁ, এগুলা। এখন নেক্সট আমি চলে যাব যেটা, সেটা হচ্ছে কি সাধিত ধাতুর প্রকারভেদের কথা বলেছি। এখানে হচ্ছে আপনারা একটু দেখে নিবেন এর ভিতরে কি আছে, প্রযোজক ধাতু। যেমন আমি যদি বলি প্রযোজক, প্রযোজক ধাতু মানে একজন আর একজনকে করায়, মা শিশুকে দেখাচ্ছেন, এই যে দেখা প্লাস ছেন, অর্থাৎ মূল শব্দ কি দেখা, এটাই প্রযোজক ধাতু। একজন করাবে, এটা দেখবে। আর একটা আছে সংযোগমূলক ধাতু। মনে করেন এই সংযোগমূলক ধাতুর ক্ষেত্রে মূল কথা যেটা, মনে করেন যে একজন আর একজনের সাথে সংযোগ। যেমন আমি যদি বলি, দেখুন দুটো পদ থাকবে, সংযোগমূলক ধাতুর মূল বৈশিষ্ট্য হচ্ছে দুটো পদ থাকবে। সংযোগমূলক, এই যে সংযোগে কি থাকবে, কয়টা পদ, দুইটা পদ। দুইটা পদ কি কি থাকবে, যেমন কি আমি যদি বলি, দেখেন বলতেছে যেমন কি কি হয়, যেমন কর হয়, দে হয়, খা হয়। যেমন আমি যদি বলি তুই খা, এই যে সংযোগমূলক ধাতু। দেখেন আমি বলি যে গুণ কর, এই যে গুণ কর, এগুলো হচ্ছে সংযোগমূলক ধাতু। আপনাদের ক্লাস 9-এর, ভাই ক্লাস শেষে একটু সময় দেওয়া যাবে, আমার লাস্ট ক্লাসের কিছু সমস্যা আছে। আচ্ছা, দেখা যাবে ইনশাল্লাহ। কর, গুণ কর, এই যে এইগুলা একটু আমরা দেখবো আর কি। নেক্সট আমি একটু চলে যাব যেটা, সেটা হচ্ছে এই যে শব্দ। শব্দের ক্ষেত্রে মূল ঘটনা, শব্দ তিন প্রকার। শব্দ শ্রেণী বিভাগ বলতেছে উৎসগত শব্দ, এই যে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, মৌলিক শব্দ, সাধিত শব্দ, গঠনগত দিক থেকে আর কি অর্থগত দিক থেকে। আপনাদের সময় শেষ না, একটু সময় নিব আমি। আর হচ্ছে অর্থগত দিক থেকে যৌগিক, যোগরূঢ় শব্দগুলো। এর ভেতর থেকে আপনাদের আছে এখানে যেমন পর্তুগিজ শব্দ একটু গল্পের মাধ্যমে দেখা আছে, তুর্কি শব্দ, মিশ্র শব্দ, এগুলো একটু দেখবেন। এই যে যৌগিক শব্দ, যৌগিক শব্দ থেকে আছে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ, ক্রি প্লাস তব্য, কর্তব্য মানে যা করা হয় একই জিনিস। মধুর অর্থাৎ মধুর, যেটা সুন্দর দেখতে, মধুর। মধুর কণ্ঠ মানে সুমিষ্ট কণ্ঠ, অর্থাৎ এইটার অর্থ এবং এইটার অর্থ সেম, তাকে কি বলবে, যৌগিক শব্দ। রুর বা রুড়ি শব্দ ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ কি থাকবে, যেমন তেলে ভাজা সন্দেশকে প্রবীণ লোকটি পাঞ্জাবি হলো, অর্থাৎ এই যে কিছু শব্দ আছে এখানে দেয়া আছে, আপনারা একটু পড়ে দিবেন। অর্থাৎ বেশ বাক্য, সমস্ত পদ, রাজপুত মানে রাজার পুত্র, আলাদা অর্থ প্রকাশ করবে। যেমন আমি যদি বলি রাজার পুত্র, কি হয়, রাজপুত। হ্যাঁ, দেখেন রাজপুত, এই রাজার পুত্র মানে কি, রাজার ছেলে, এটা বোঝাচ্ছে। আর রাজপুত বলতে কি বোঝাচ্ছে বলেন তো, একটা জাতিকে ইন্ডিকেট করছে, যেমন ইন্ডিয়ার একটা জাতি। হ্যাঁ, বলতেছে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, বা পানিতে জন্মে যা। যদি বলে পানিতে কি জন্মে, পানিতে কি শুধু পঙ্কজ মানে কি, পদ্ম ফুল, তাই না, পদ্ম ফুল। কিন্তু পঙ্কজের ফুল মিনিং কি, পানিতে জন্মে যা। দেখেন পানিতে যে কোনো কিছু জন্মে। জলধি, জলধি বলে কি, জল ধারণ করে যে, জল ধারণ করে যে, তাকে কি বলা হয়, জলধি বলা হয়। কিন্তু এই জলধি বলতে কি বোঝাচ্ছে, সাগর। শুধু সাগরে কি জল ধারণ করে, না, আপনি দুইটা হাত একত্রিত করেন, করার পর আমি আপনার দুই হাতে একটু পানি দিলাম, আপনার পানি কি, হাত কি সাগর হয়ে গেল? কি বোকামি না? অর্থাৎ দুইটা কিন্তু জল ধারণ করে, যে কোনো কিছু জল ধারণ করতে পারে। এক গ্লাস পানি, এক গ্লাসের ভেতরে পানি থাকলে এটাও কি জল ধারণ করতে পারে? এটা কিন্তু জল ধারণ করতে পারে না। এটাও জল ধারণ করতে পারে, কিন্তু এটা কিন্তু সাগর না। হ্যাঁ, মহাযাত্রা, মহাসমারোহের যাত্রা মানে বিরাট একটা, কিন্তু এখানে মহাযাত্রা বলতে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু মহাযাত্রা বলতে মৃত্যুকে ইন্ডিকেট করছে এমন। আর এই যে এখানে একটা কথা আছে, যেমন দেশি শব্দ, দেশি শব্দ থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে। আপনাদের দেশি শব্দগুলো আমি একটু গল্পের মাধ্যমে লাস্ট পড়াই, আপনারা একটু দেখবেন। দেশি শব্দ, মনে করেন আমার একটা বন্ধু আছে, কাউসার বন্ধু, আপনাদের ক্লাস নিয়ে নেই মাঝে মধ্যে। সে কাউসার বন্ধুর হঠাৎ বিয়ে হবে, এখন বিয়ে হইলে সে অসুস্থ। ভাই শব্দের ব্যাপারটা কই পামো, শব্দের ব্যাপারটা দেখেন আমি একটু বলি।
দেশি শব্দ, দেশি শব্দ মনে করেন তার বিয়ে হবে, কিন্তু সে একটা কন্ডিশন দিছে, সে মেয়ে বিয়ে, বয়স হইতে হবে 20, চোখগুলা হইতে হবে ডাগর ডাগর, এবং তার চুলগুলা হতে হবে অনেক লম্বা। এখন এমন কন্ডিশনে আমরা একটা মেয়ে খুঁজে বের করলাম যে আমার কাউসার বন্ধুকে বিয়ে দিমু। তাহলে মেয়ের বয়স কি? মেয়ের বয়স হইতে হবে 20। আমার বন্ধুর কন্ডিশন এমন যে মেয়ের বয়স হতে হবে 20, চোখ হইতে হবে ডাগর ডাগর, আর লম্বা লম্বা হইতে হবে চুল। ওকে, এমন কন্ডিশনে একটা মেয়ে পাইলাম। এখন মেয়ে পাওয়ার সাথে সাথে আমার বন্ধুকে সাজানো গোছানো করা হলো। আমার বন্ধুকে পরানো হলো ধুতি, ধুতি নাগরা এগুলা পরিয়েছি। যেমন নাগরা, নাগরা মানে ওই যে জুতা পায়ে পরে, মনে আছে যে বিয়ের সময় যে হোসলা টাইপের একটা জুতন থাকে, ওইগুলারই করে ধুতি নাগরা এগুলা পরিয়েছি। এবং আমরা গ্রাম অঞ্চলে বিয়ে করছি, তো এই জন্য পিটাইতেছি ঢাক ঢোল। ডাগর মানে কি? যে মেয়ের চোখ সুন্দর, ওই যে লম্বা বড় বড় গোল গোল এমন, ঢাক আর ঢোল পিটাইতেছি, ঢাক ঢোল। এই ঢাক ঢোল পিটাইতে পিটাইতে যাচ্ছি। এখন এই পিটাইতে পিটাইতে যাওয়ার সময় হঠাৎ করে, ওই মেয়েদের বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে পরে একটা কি নদী। এই নদীটা পার হইলাম কি ডিঙি নৌকা দিয়ে। কি নৌকা দিয়ে? ডিঙি নৌকা। এবং ডিঙি নৌকায় আবার ছিল পাল তোলা ডিঙি নৌকা। চিন্তা করেন কেমন নৌকা। তাহলে মেয়ের বয়স কত? 20। মেয়ের চোখ কেমন? ডাগর ডাগর, লম্বা লম্বা কি চুল। আমরা ছেলেকে পরিয়েছি ধুতি আর নাগরা, পিটাইতেছি ঢাক আর ঢোল। নদী পার হয়ে এলাম কি দিয়ে? ডিঙি নৌকা, পালতোলা ডিঙি নৌকা দিয়ে। যাওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে খাইতে দিল ডাব। এখন ডাব খাইতে দিছে, ডাব খাইলাম। খাওয়ার পরে সবার হাতে ধরাই দিছে একটা করে হুক্কা। হুক্কা চিনেন কিনা জানি না, হুক্কা চিনেন? এই হুক্কা ধরাই দিছে। এখন ডাবের পানি খাইতেছে এক পাশ দিয়ে, আর এক পাশ দিয়ে হুক্কা টানতেছে সবাই। ওকে, টানলো, আমরা খাইলাম। খাওয়ার সাথে সাথে এখন দুপুরে আমাদের কি 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 খাইতে দিছে। এখন কি কি খাইতে দিল? কি কি খাইতে দিল জানেন? দুপুরে খাইতে দিল ঢেকিতে ছাটা চাল। কি ছিল? চাল। আরো ছিল ডাল। কি ছিল? ডাল। এইগুলা, ঢেকি তো ছিনেন, ঢেকি, ঢেকিতে ছাটা চাল, আরো ছিল ডাল। সেই ডাল খাইছি। এবং এগুলা ঝাড়া হয়েছে কুলায়। কিসে? কুলা। রান্না হয়েছে কিসে? চুলায়। এই চুলার ভেতরে ছিল আবার খড়, আরো ছিল কুটা। কি ছিল? কুটা। এই খড়কুটার ভেতরে ছিল আরো ছাই। এই ছাই হওয়ার কারণে খড়কুটা দিছে ওর ভেতরে, দিয়ে হয়েছে ধোয়া। এই ধোয়া ওঠা খাবার খেয়ে আমাদের সবার পেট হয়েছে নষ্ট। আমার বন্ধুর পেট আরো বেশি নষ্ট হয়েছে। এখন বন্ধু দৌড়াইতেছে এদিকে ওদিকে, আমাদের পেট নষ্ট হইলে কি হবে আর কি। তা যাই হোক, আমি আবার একটু বলি প্রথম কন্ডিশন এগুলা। মেয়ের বয়স 20, চোখ কেমন? ডাগর ডাগর, লম্বা লম্বা চুল, পরেছিলাম কি ধুতি, এবং আরো ছিল নাগরা, বাজাইতেছিলাম ঢাক আর ঢোল। এখন বলতেছে যে ঢাক ঢোল পিটাইতে পিটাইতে যাচ্ছে। এখন নদী পার হইলাম ডিঙি নৌকা দিয়ে, এবং পালতোলা ডিঙি নৌকা। যাওয়ার সাথে সাথে খাইতে দিছে ডাব আর হুক্কা। এখন আর দুপুরে খাইতে দিছে ঢেকিতে ছাটা চাল, আরো ছিল ডাল। এইগুলা ঝাড়া হয়েছে কোথায়? কুলায়। রান্না হয়েছে চুলায়। চুলার ভেতরে ছিল খড়কুটা। খড়কুটার ভেতরে ছিল ছাই। ওই ছাই ওটা খাবার, ছাই যখন দিতে হয়েছে ধোয়া। ধোয়া ওটা খাবার খেয়ে পেট হয়েছে নষ্ট। সবাই ছোট ছোট পাত্র নিয়ে, পানির পাত্র নিয়ে দৌড়াইতেছে এদিকে ওদিকে। আমার বন্ধুর অবস্থা খুব খারাপ। এখন বিয়ে তো করাইতে হবে না? এখন বিয়ে করাইতে গেলে কবুল তো বলতে হবে। এখন কবুল বলার সময় হঠাৎ আমার বন্ধুর পেট দিছে মোচড়। পাশে ছিল ঝাঁটা। কি ছিল? ঝাঁটা। সেই ঝাঁটা ধরে বিয়ের আগেই পিটাইছে বউরে চুল ধইরা। এখন বিয়ের আগেই যখন বউ পিটাইলে ওরা কি আমাদের ছেড়ে দিবে? না, ওরা আমাদের ছেড়ে দেয়নি। ওরা আমাদেরকে পিটাইতেছে, পিছন দিয়ে তাড়া করতেছে বাঁশ দিয়ে, এবং ছিটতেছে ঢিল। ঢিল ছুটতেছে, আমরাও দৌড়াইতেছি। দৌড়াইতে দৌড়াইতে প্রথমে গেলাম হাট। হাট পার হয়ে গেলাম গঞ্জ। গঞ্জ পার হয়ে আমরা গেলাম যে যার বাড়ির উঠান। এই উঠানে বসেছি, গিয়ে বসেছি পিঁড়ির উপরে। পিঁড়ির উপরে, পেট তো খারাপ। পিঁড়ির উপরে বসেছি, বসানোর পরে সবাই আমাদেরকে খেতে দিয়েছে। আমাদের অবস্থা ভালো। ঝিঙে, ঝিঙে তরকারি আছে না? ঝিঙে তরকারি, ঝিঙে আর চিংড়ি। ঝিঙে চিংড়ির একটা বিশেষ ঝোল তরকারি। এই ঝোল তরকারি খাইলাম। খায় আমাদের পেটের অবস্থা ভালো হয়ে গেল, এবং আমরা সুস্থ হইলাম। পরে আমার কাউসার বন্ধু বিয়ে হয়েছিল। যাই হোক, পরে এই পর্যন্তই ছিল। আমরা প্রথম বিয়ের অভিজ্ঞতা ছিল এই, কিন্তু পরবর্তীতে বিয়ে হয়নি।
আমরা চলে এসেছি। কাউসার বন্ধু পরে আবার বিয়ে করে ফেলেছে। তাহলে আসেন আমরা সবাই একসাথে আরেকবার পড়ি। পড়ার বিষয়টা হচ্ছে এমন, এখন দেখেন আবার আমার সাথে পড়বেন সবাই। আপনারা সবকিছু লেখালেখি বাদ আমার সাথে আপনারা মনে মনে বা জোরে জোরে পড়েন। সবাই বলেন, মেয়ের বয়স কত ছিল? আমিও বলছি আপনাদের সাথে 20। মেয়ের চোখ কেমন ছিল? ডাগর ডাগর। লম্বা লম্বা কি ছিল? চুল। আমার বন্ধুকে পরিয়েছিলাম ধুতি আর নাকড়া। আমরা পিটাইতেছিলাম কি? ঢাক আর ঢোল। ওখানে নদী পার হইলাম কি? পালতোলা ডিঙি নৌকা দিয়ে। যাওয়ার সাথে সাথে খেতে দিল কি? ডাব। আর এক হাতে খেতে দিল কি? হুক্কা। এখন এটা ছিল আমাদের সকালের নাস্তা। দুপুরে খাইতে দিছিল কি? ঢেঁকিতে ছাটা চাল, আরো ছিল ডাল। এগুলা ঝাড়া হয়েছে কোথায়? কুলায়। রান্না হয়েছে কোথায়? চুলায়। চুলার ভেতরে ছিল খড় আর কুটা। দেওয়ার সাথে সাথে আরো ছিল ছাই। এই তিনটার মিক্সড হয়ে হয়ে গেল ধোয়া। এই ধোয়া ওঠা খাবার খেয়ে নষ্ট হলো পেট। পেট যখন নষ্ট হলো, কবুল বলবো আমরা এদিক ওদিকে দৌড়াইতেছি। আমার বন্ধুর অবস্থা বেশি খারাপ। এজন্য কবুল বলার সময় পেট মুচড় দিলে রাগের মাথায় পাশে ছিল ঝাঁটা। মেয়ের লম্বা লম্বা চুল ধরে দিছে পিডানি। পিডানি দেওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে পিছন থেকে ছুড়েছে ঢিল। আমরা দৌড়াইতে দৌড়াইতে প্রথমে গেলাম হাট, তারপরে গেলাম গঞ্জ। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে উঠলাম আমাদের উঠানে, বসলাম পিঁড়িতে। আমাদের দুঃখের কথা জেনে বাড়ির মানুষ খেতে দিল কি? ঝিঙে চিংড়ির যে একটা বিশেষ ঝোল তরকারি। খেয়ে আমাদের পেটের অবস্থা ঠিক হয়ে গেল, আমরা সুস্থ হয়ে গেলাম। এই যে শব্দগুলা, এই শব্দগুলা সব দেশি ভাষার শব্দ। গঞ্জ কি? আমি হাট আর গঞ্জ গ্রাম অঞ্চল, একদম গ্রাম অঞ্চল যারা আছে সেখানে হচ্ছে হাট বলতে বোঝায় ওই যে আপনার একটু সাপ্তাহিক বসে একটা হাট। আর গঞ্জ হচ্ছে হাটের চাইতে বড় একটু। হ্যাঁ, এমন আর কি। এটাকে বলাই আমি আপনাদের এই আর পরবর্তীতে আরো বিষয় যেগুলো আছে এগুলো আমার বোঝানোর কিছু নাই। আচ্ছা, নিচের কোনটি রূঢ়ি শব্দ? দেখেন আমি কিন্তু বলেছিলাম 3 ধরনের শব্দ আছে। এটা যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দ। দেখেন বলতেছে যে শব্দ ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক। দেখেন পঙ্কে জন্মে যা, আমি এটা দিব না। যা করা হয়, বাঁশি, বাঁশ দিয়ে তৈরি একটা বিশেষ যন্ত্র। এটা আপনারা একটু হোমওয়ার্ক করে ফেলবেন। এটা আপনাদের হোমওয়ার্ক, আপনাদের আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে? ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ শামীম। এখন এখানে দেখেন সমার্থক শব্দ, এইগুলা আমাদেরকে মনে হয় না বোঝানোর কিছু আছে ভাই। এই বোঝানোর কিছু মনে হয় আপনাদের নাই। আপনারা এটা নিজেরা একটু পড়ে ফেলবেন। এটা সমার্থক শব্দ দেয়া আছে বইতে, আপনারা এটা নিজেরা একটু একবার, আমি বলবো না এটা টোটাল মুখস্থ করে ফেলেন। আপনারা এটা একবার করে বাসায় দেখে ফেলবেন। ওকে, ওকে, গুড বাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের লাস্ট একটা মনে হয় পুল আছে। ও হ্যাঁ, একটা পুলটা দেওয়া হয়ে গেছে আপনাদের নিচে। ভাই সময় মনে হয় একটু বেশি নিয়ে ফেলেছি স্টুডেন্টদের, 20-10 মিনিট। ভাই আমার কথা শুনছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে কথা। হ্যাঁ সুজন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। ও শেষ করে দিয়েছেন? ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকবেন। আবার দেখা ওকে হবে ওকে নেক্সট ক্লাসে, লিভ নিতে পারেন ভাইয়া। ওকে। ঠিক আছে তাহলে স্টুডেন্ট ভাইরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।